করছি হেলেন মুরহাউসের লেখা মৃত্যু নিবাস। এর আগে আমরা এই নভেলের যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৃত্যু নিবাস। পাবের সামনে গাড়িটা পার্কিং করতে করতে মার্থা দেখতে পেল পাবে আজ ভিড় প্রায় নেই বললেই চলে। স্বাভাবিক, কারণ আজ রোববার, সবার ছুটির দিন। তাই আজ অনেকেই বাড়িতেই রান্নাবান্না সেরে ফ্যামিলির সঙ্গে বসেই লাঞ্চ ডিনার খাবে। ছুটির দিন কে আর পাবে আসবে খেতে। ওরা পাবে ঢুকলো তিনজন। তিনজন বলতে মার্থা, পিটারসন আর গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েল কর্নারের একটু অন্ধকার অন্ধকার যেখানে, সেই টেবিলটা দখল করে বসল। মার্থা আর পিটারসনও নিজের নিজের চেয়ার দখল করে বসল। ওরা বসতে না বসতেই ওয়েট্রেস এসে ওদের কাছ থেকে খাবারের অর্ডার নিয়ে গেল। আমরা কি বাইরের টেবিলে গিয়ে বসতে পারি না? এই জায়গাটা বড্ড অন্ধকার। মাফ করবেন, এটা সম্ভব নয়। দেখেছেন আমার গায়ের চামড়া? রোদ্দুরে এতটা পথ হেঁটে আপনার কটেজে আসতে আসতেই আমার গায়ের চামড়া পুরো অর্ধেক কালো হয়ে গেছে। এই নিয়ে আমি বাইরে যাই কি করে? গ্যাব্রিয়েলের কথায় মার্থা বুঝলো এরা হয়তো এখানে বসে ওই কটেজের ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করবে এখন, তাই এত নিভৃতে বসেছে। তাই সে বলল, দেখুন, আপনারা যদি এখন ওই কটেজে আপনারা ওই রিসার্চ না কী সব চালাচ্ছেন সেই নিয়ে আলোচনা শুরু করেন, তাহলে আমি একাই বাইরে গিয়ে বসছি। আমি ওসব হাবিজাবি ব্যাপারের সঙ্গে একেবারেই ইনভলভ থাকতে চাই না। এই বলে সিট ছেড়ে উঠে পড়ছিল মার্থা, কিন্তু গ্যাব্রিয়েলের কঠিন কণ্ঠস্বর ওকে আবার জায়গায় বসিয়ে দিল। আপনি বসুন। এই যে আপনি কারোর কথা শোনেন না, সবসময় সবার কথার অবাধ্য হন, নিজের ভাবনা নিজের যুক্তিটাকেই পৃথিবীতে একমাত্র সঠিক ভাবনা আর সঠিক যুক্তি বলে মনে করেন, এর জন্য আপনাকে কিন্তু একদিন চরম মূল্য দিতে হবে, আপনাকে আর আপনার বাচ্চাকেও। গ্যাব্রিয়েলের কাছ থেকে এরকম একটা কথায় মার্থা চকিতে একবার পিটারসনের দিকে, তারপর ফের তাকালো গ্যাব্রিয়েলের দিকে। পিটারসনের সঙ্গে চোখাচোখি হতে সে শুধু একবার কাঁধ ঝাঁকালো। সত্যি বলতে কি, কটেজ থেকে রওনা হয়ে গাড়িতে পথে আসতে আসতে গ্যাব্রিয়েল আর পিটারসনের মধ্যে ওই কটেজ নিয়ে একটিও কথা হয়নি। কিন্তু মার্থার চিন্তা ভাবনাটাই অন্যরকম। মনে মনে অধৈর্য হচ্ছিল মার্থা। এখান থেকে দুপুরের খাওয়াটা সেরে তাকে আবার ফিরে যেতে হবে সেই ব্রিকফোর্ডে, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে চলে যাওয়া যায় ততই যেন ওর পক্ষে ভালো। মার্থার মনের ভাবটা গ্যাব্রিয়েলও সম্ভবত বুঝতে পেরেছে, তাই মার্থার দিকে চেয়ে সে বলল, ঠিক কথাই বটে। আচ্ছা উইল, তুমি তো জানো যে আমি বাচ্চা কাচ্চা পছন্দ করি না। তুমি তো আমাকে এটা আগে জানাওনি যে এখানে একটা বাচ্চাও আছে। পিটারসনকে উদ্দেশ্য করে গ্যাব্রিয়েল কথাটা বললেও তার কথায় মার্থার কান মাথা গরম হয়ে উঠল। সে একবার পিটারসনের দিকে, পরক্ষণেই গ্যাব্রিয়েলের দিকে তাকিয়ে কণ্ঠস্বর কঠিন করে বলে উঠল, ওকে বাচ্চা বাচ্চা বলে কেন সম্বোধন করছেন? ওর নাম রুবি, আর ও আমার মেয়ে। ওর নাম শার্লি ব্লাডি বেসি, যাই হোক না কেন, আই ডোন্ট কেয়ার। আমি বাচ্চা লাইক করি না। তারপর পিটারসনের দিকে ঘুরে গ্যাব্রিয়েল বলল, নেহাত তুমি এই কেসটায় আছো তাই আমি এটা দেখব, কিন্তু ওটা বলতে বলতে রুবির দিকে আঙুল নির্দেশ করে সে বলে উঠল, ওটা যদি আমার সঙ্গে কোন রকম বাচালাতা করতে কিংবা আমার দাড়ি ধরে টানাটানি করতে আসে, আমি কিন্তু ওটাকে ছেড়ে কথা বলবো না। বাচ্চা বলে তখন রেয়াত করব না, ওকে বলে রাখলাম। মার্থা বিস্ফারিত চোখে চেয়ে রইল গ্যাব্রিয়েলের দিকে। কি স্পর্ধা লোকটার! অপরিচিত একজন ভদ্রমহিলার সঙ্গে কি কুৎসিত বাচনভঙ্গি! ওর এত সাহস যে রুবিকে ওটা ওটা করে কথা বলছে!
পিটারসনের দিকে চেয়ে মার্থা দেখল পিটারসন বেশ অপ্রস্তুতে পড়ে গেছেন তার সঙ্গীর এই ব্যবহারে। কাঁচুমাচু মুখে একবার মার্থার দিকে, পরক্ষণে গ্যাব্রিয়েলের দিকে তাকাতে লাগলেন। মার্থা গ্যাব্রিয়েলকে লক্ষ্য করে মুখের ওপর একটা কড়া জবাব দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময়ই ওয়েট্রেস তাদের অর্ডার নিয়ে এলো টেবিলে। খাবারের প্লেটগুলো যত্ন করে সাজিয়ে রাখতে লাগলো ওদের সামনের টেবিলে। মার্থা এখন একেবারেই দমে গিয়েছে। সে চুপচাপ ছুরি আর কাঁটা চামচগুলোকে হাতে নিয়ে প্রস্তুত হলো। কিছুক্ষণ তিনজনের কেউ কোনো কথা বলল না। চুপচাপ কেটে গেল কয়েকটা অস্বস্তিকর মুহূর্ত। খেতে খেতে হঠাৎ গ্যাব্রিয়েল প্রশ্ন করল, আপনি ও বাড়ির হিস্ট্রি কতটা জানেন ম্যাডাম? খুব খুব বেশি না। গ্যাব্রিয়েল নামের লোকটার মেজাজ আর রাগ দেখে মার্থার নিজের এতক্ষণের যাবতীয় হম্বিতম্বি বন্ধ হয়ে গিয়েছে। তাই গ্যাব্রিয়েলের প্রশ্নটার জবাব সে খুব মিনমিন করে দিল। মার্থা বুঝে গিয়েছে পিটারসনের সঙ্গে যেমন তেমন ব্যবহার করতে পারলেও এই গ্যাব্রিয়েলের সঙ্গে তার জারিজুরি খাটবে না। তাই এখন যতটা সম্ভব নম্র গলায় কথা বলতে বাধ্য হচ্ছে মার্থা। সে আরও বলল, বাড়িটা আমি আমার ল্যান্ডলর্ড মিস্টার রব মাউন্টফোর্ডের কাছ থেকে 6 মাসের জন্য লিজ নিয়েছিলাম। শুনেছি বাড়িটার আগে নাম ছিল ইরি ফার্ম, কিন্তু তিনি নাম চেঞ্জ করে রেখেছেন হথর্ন কটেজ। তার মতে ইরি ফার্ম নামটা রাখলে লোকে ঠিক পছন্দ করবে না। বাড়িটা আগে ওরই ফ্যামিলির একটা প্রপার্টি ছিল। আমাকে যেমনটা বলেছেন তিনি, আমি সেটাই বলছি আপনাকে। গ্যাব্রিয়েলকে উদ্দেশ্য করে নিচু স্বরে কথাগুলো বলে গেল মার্থা। একটু চুপ করে থেকে সে ফের বলতে লাগলো, আমার মেয়ের ন্যানি মিসেস স্টকওয়েলের কাছে কটেজের ব্যাপারে একরকম শুনেছি, কিন্তু আমার ল্যান্ডলর্ডের কাছে আবার অন্য রকম শুনেছি। মিসেস স্টকওয়েল আমায় বলেছিলেন যখন 12th সেঞ্চুরিতে ওই শিপটন অ্যাবে যখন বিল্ড আপ হয়েছিল, সেই সময় ওখানকার সন্ন্যাসীদের নিয়ে একটা হিস্ট্রি উনি আমায় শুনিয়েছিলেন। কি, 12th সেঞ্চুরি? তাহলে তো ওই প্রাচীন মঠের ধ্বংসাবশেষের কাছে প্রচুর কংক্রিট পাওয়া যাবে, ওয়েম্বলি স্টেডিয়ামের চেয়েও বেশি, তাই কি না? রোমানরা কংক্রিটের ভালো ব্যবহার জানতো। কলোসিয়ামে গেলেই তুমি দেখতে পাবে। পিটারসনের কথায় গ্যাব্রিয়েল একবার বিরক্তিসূচকভাবে পিটারসনের দিকে তাকিয়ে ফের মার্থার দিকে চেয়ে বলল, আপনি বললেন আপনার ল্যান্ডলর্ডের পদবি মাউন্টফোর্ড, তাই তো? আচ্ছা, আপনি কি জানেন ওই ইরি ফার্ম বা হথর্ন কটেজে আগে কারা থাকতো? যতদূর শুনেছি ওই কটেজটা বহু বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। হয়তো শিপটন মনাস্টারির সঙ্গে কানেক্টেড থাকার জন্য অনেক গল্প কাহিনী আবর্তিত হয়েছে কটেজটাকে ঘিরে। ব্যাস এইটুকুই আমি শুনেছি। মার্থার কথায় গ্যাব্রিয়েলকে বেশ চিন্তিত দেখাতে লাগলো। সে বলল, না, মনাস্টারির সঙ্গে কানেক্টেড থাকার জন্য কটেজটাকে নিয়ে কানাঘুষো শুরু হয়নি লোকের মধ্যে। অন্য একটা কারণ অবশ্যই আছে। মার্থা বিস্মিত হয়ে তাকালো গ্যাব্রিয়েলের দিকে। মিসেস স্টকওয়েলের কাছে মনাস্টারির সন্ন্যাসীদের দ্বারা যুবক এবং শিশুদের নিষ্ঠুর হত্যাকাণ্ডের কাহিনী শুনে সে ভেবেছিল এই কটেজটা সেই সময় গড়ে উঠেছিল, তাই হয়তো কটেজটাকে নিয়ে নানা লোকে নানা কথা বলে। কিন্তু এই লোকটা তা বিলকুল অস্বীকার করলো। তাহলে আবার অন্য কি কারণ থাকতে পারে? মার্থার ভাবনার মাঝেই গ্যাব্রিয়েল হঠাৎ নীরবতা ভঙ্গ করে বলে উঠল, ওকে, আমি যতদূর জানি ওখানে এমন একজন কেউ থাকতো এবং এখনো আছে, যার নামের আদ্যক্ষর এম দিয়ে। কথাটা বলেই গ্যাব্রিয়েল অদ্ভুতভাবে তাকিয়ে রইল মার্থার দিকে। গ্যাব্রিয়েলের কথায় যেন একটা ধাক্কা খেল মার্থা। এমন একজন বলতে
সে আগে থাকতো এবং এখনো থাকে, এর মানে গ্যাব্রিয়েল কি ভূতটুত জাতীয় কিছুর কথা বলতে চাইছে ওকে? শীত দ্বারা বেয়ে বরফের মতো ঠান্ডা একটা স্রোত নেমে গেল মার্থার, কিন্তু সেরকম কিছুর অস্তিত্ব কি করে থাকতে পারে? গ্যাব্রিয়েল কি বলতে চাইছে তাকে যে সে রুবিকে নিয়ে এতদিন ধরে একটা হানা বাড়িতে বসবাস করে এসেছে? গ্যাব্রিয়েল ওদিকে ফের বলতে লাগলো, শুনেছি মাউন্টফোর্ড ফ্যামিলির কেউ থাকতো এই কটেজে, যদিও সেটা সত্যি নয় বলেই আমি মনে করি। মার্থা একবার পিটারসনের দিকে তাকালো, দেখলো পিটারসন এক মনে বসে বসে ছোট একটা পকেট ডায়েরিতে কি যেন নোট করছে, যেন ডিকটেশন নিচ্ছে। মার্থা এবার গ্যাব্রিয়েলের দিকে তাকিয়ে বলল, আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমার কটেজে ভূত আছে এই বলতে চাইছেন? বাহ, এই তো আপনি নিজেই তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি তো আপনার মুখের ভাব পড়েই বুঝে গিয়েছিলাম আপনি মনে মনে মোটামুটি ব্যাপারটা বুঝেই গিয়েছেন। ঠোঁটের কোণায় ব্যাকা হাসি টেনে গ্যাব্রিয়েল বলতে লাগলো কথাগুলো। পিটারসন এতক্ষণ মন দিয়ে নোট লিখছিলেন। মার্থার কথাটা কানে আসতেই একবার চমকে মুখ তুলে তাকালো ওর দিকে। মার্থার মুখ লজ্জায় আরক্তিম হয়ে উঠল। কি ভাবছেন পিটারসন? সেসব জেনে শুনে ইচ্ছে করেই এতদিন পিটারসনের সামনে নিজেকে সাহসী প্রমাণ করার চেষ্টা করেছে। ওহ, সত্যি পিটারসন লোকটা না, কেন যে এই স্টুপিড সাইকিক গ্যাব্রিয়েলটাকে এখানে এনে গোটা ব্যাপারটা ঘোরালো করে তুললো কে জানে। এখন এই লোকটা একটা একটা করে বিরক্তিকর প্রশ্ন করে ওকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলবে। ম্যাডাম, এটা কি তাহলে সত্যি যে ওই রাতের পর পরদিন বেলায় কটেজ ছেড়ে চলে যাবার আগে আপনি এমন কিছু দেখেছিলেন যার কোনো ব্যাখ্যা আপনি খুঁজে পাননি, বা অতীন্দ্রিয় এমন কিছু অনুভব করেছিলেন যাতে আপনি ভয় পেয়ে অমন দিশেহারা হয়ে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন? একের পর এক প্রশ্নগুলো করে গেলেন উইল পিটারসন। প্রশ্নগুলো করার সময় ওকে বেশ উৎকণ্ঠিত দেখাচ্ছিল। আর পালাবার পথ নেই, আবিষ্টের মতো মাথা নাড়ল মার্থা। হ্যাঁ, তার সাথে কিছু সেরম ঘটেছিল, স্বীকার করল সে এবার। কি দেখেছিলেন বলুন, প্লিজ বলুন। বলতে বলতে প্রায় সামনের দিকে ঝুঁকে এলেন পিটারসন। ওয়াইনের গ্লাসে হালকা একটা চুমুক দিয়ে মার্থা বলল, আমি অনেক ঘটনা আপনাকে বলতে চাইনি তখন। আসলে আমি নিজেই ভেবে পাচ্ছিলাম না ঘটনাগুলোর কি ব্যাখ্যা হতে পারে। বলে পানীয়ের গ্লাসে আরো একটা চুমুক দিয়ে মার্থা একে একে বলতে লাগলো, ছোট্ট রুবি সেদিন কিভাবে প্রচণ্ড শক্তিতে তার হাতে এক চাপড় দিয়ে হাত থেকে ফেলে দিয়েছিল খাবারের চামচটা, চেয়ারের আপনা থেকে নড়ে ওঠা, সজোরে গিয়ে দেওয়ালে আছাড় খাওয়া, ঘরের তাপমাত্রা নেমে যাওয়া ইত্যাদি যা যা ঘটেছিল সব কিছু থেমে থেমে বলল। শুনতে শুনতে পিটারসন এবং গ্যাব্রিয়েল দুজনেরই মুখ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠল। এবার আমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেল ম্যাডাম। আমি আগেই সন্দেহ করেছিলাম যে আপনি আমাকে সবকিছু ক্লিয়ার করে বলেন। এবার আমার কাছে পরিষ্কার হয়ে গেল কেন আপনি সেদিন সকালে অত তাড়াহুড়ো করে ঘর দোর খোলা রেখে অমন দিশেহারার মতো চলে গিয়েছিলেন। আপনাকে দূর থেকে দেখেই বুঝতে পেরেছিলাম যে আপনি প্রচন্ড ভয় পেয়েছিলেন কোনো কারণে। পিটারসনের কথায় মার্থা অনুভব করলো যে তার দু চোখ জলে ভরে এসেছে। কাঁদো কাঁদো গলায় সে এবার বলল, আমি চাইছিলাম না এটা সত্যি হোক। আমি চাইছিলাম যেন গোটা ব্যাপারটা একটা দুঃস্বপ্ন হয়। ঈশ্বর করুন যেন শেষমেশ দেখা যায় যে সব কিছুই আমার মনের ভুল। তাই আমি প্রথমে আপনাকে কিছু বলতে চাইনি। ভেবেছিলাম যদি আমি আপনাকে বা আর 10 জনকে জানিয়ে দিই তাহলে পরিস্থিতি হয়তো আরো ঘোরালো হয়ে উঠবে,
আরও নানা জনে নানা কথা বলতে শুরু করবে, যা শুনতে অসহ্য লাগবে আমার। পিটারসন মার্থাকে সান্ত্বনা দেবার জন্য তার হাত দুটো আলতো করে চেপে ধরল। গ্যাব্রিয়েল চুপ করে এতক্ষণ মার্থার কথাগুলো শুনছিল। এবার সে বলল, তা যা বলছিলাম, ওই বাড়িতে অনেক আগে এমন একজন বাসিন্দা ছিল, এবং আমি মনে করি এখনো সে ওই বাড়িতেই বসবাস করছে, আর তার নামের আদ্যক্ষর এম দিয়ে। অবশ্যই এই এম বলতে আমি মার্থা আর্মস্ট্রং এর কথা বলছি না, অন্য একজন এম আদ্যক্ষর নামের বাসিন্দার কথা বলছি। সে এখন নেই ঠিকই, কিন্তু তার অদৃশ্য উপস্থিতি এখনো সমানভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে এই বাড়িতে, এবং সে মোটেও কোনো ভালো স্পিরিট নয়, তার উদ্দেশ্য ভালো নয়। আমি যখন ওই বাড়ির ঘরগুলোয় সার্ভে করছিলাম, ট্রেস করতে চাইছিলাম এখানে কে রয়েছে, কার উপস্থিতি এত সক্রিয়ভাবে রয়েছে, এবং এখনো কেনই বা রয়েছে, সে তখন আমায় অদৃশ্য থেকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে না পারি। গ্যাব্রিয়েলের কথায় মার্থার মুখে রক্ত সরে গেল। সে নিচু গলায় বলল, আপনি কি করে বুঝতে পারছিলেন যে কেউ আপনাকে বাধা দেবার চেষ্টা করছিল? আমার স্পিরিটের উপস্থিতি বোঝার, দেখার, এমনকি তার মৃদু ফিসফিস কথার আওয়াজ, যা সাধারণ মানুষের কান শুনতে পায় না, এরকম শব্দ শোনার ক্ষমতা আমার আছে। আপনি কখনো অতীন্দ্রিয় জগতের অশরীরী বাসিন্দাদের কণ্ঠস্বর শুনেছেন, ম্যাডাম? কখনো আপনার একা ঘরে থাকতে মনে হয়েছে যে কেউ আপনাকে কিছু বলার চেষ্টা করছে? শান্ত গলায় প্রশ্নগুলো করল গ্যাব্রিয়েল। মাথা নাড়ল মার্থা। বলল, অনেক রকম শব্দ শুনতে পেতাম। যেমন? মার্থার মনে পড়ল সেদিন মিস্টার রব মাউন্টফোর্ড এবং স্যাম কাজ করে চলে যাবার পর সে বাড়ির ভেতর থেকে রেডিওর শব্দ শুনতে পেয়েছিল। পুরোনো দিনের গান বাজাচ্ছিল কেউ। তখন ভেবেছিল স্যামই সম্ভবত কাজ করতে করতে রেডিও বাজিয়ে গান শুনছে, কিন্তু পরে বুঝেছিল আসলে তখন কেউই ছিল না বাড়িতে। তারপর সেই সন্ধেবেলায় যেদিন মিসেস স্টকওয়েল এলেন, সেদিন রুবির ঘর থেকে বেরোবার সময় তার চোখে পড়েছিল কালো পোশাক পরা কেউ একজন ঢুকলো বাথরুমে, অথচ নিচের হলওয়েতে এসে দেখেছিল মিসেস স্টকওয়েল নিচেই বসে আছেন। উনি চলে যাবার পর আচমকা পাওয়ার কাট হয়ে যাওয়া, ঘরে ছায়ামূর্তির ঘোরাফেরা, দরজার আপনা থেকে বন্ধ হওয়া, খুলে যাওয়া, ন্যাপিতে পা বেঁধে ওর পড়ে যাওয়া, এমন ন্যাপি যা ও রুবির জন্য কখনো ব্যবহার করেনি, করেও না, অথচ সেই ন্যাপি ঘরে কি করে এলো সেও এক রহস্য। রহস্যই রহস্য, কিন্তু প্রত্যেকটা ব্যাপারই অত্যন্ত ভয়ানক। সেসব মনে পড়তেই টুকরে কেঁদে উঠল মার্থা। কি হলো? আমাদের সব বলুন এক এক করে, তাহলে নিজেও অনেকটা হালকা হবে। সহানুভূতির স্বরে জিজ্ঞেস করলেন উইল পিটারসন। মার্থা তখন ওই কটেজে পা রাখার পর থেকে শেষ দিন পর্যন্ত যা যা ঘটেছে ওর সাথে একে একে সব কিছু বলতে শুরু করলো। পিটারসন একে একে প্রত্যেকটা ঘটনা 1-2 মার্ক করে নোট করে রাখতে লাগলেন। ঘটনাগুলোর কথা বলতে বলতে মার্থার দু চোখ জলে ভরে উঠল। থরথর করে কাঁপতে লাগলো সে। কি ভীষণ দিন গিয়েছে তার ওপর দিয়ে, এই মনে করেই আতঙ্কিত হয়ে উঠল সে। গ্যাব্রিয়েল তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে লাগলো, মাঝে মাঝে মাথা নাড়তে লাগলো। তারপর বলল, ঘরে কেউ ছিল না, অথচ মিউজিক বাজছে ঘরে। আপনি বলছেন পুরোনো দিনের গান, যে গান এখন আর সচরাচর আর শুনতে পাওয়া যায় না। কালো পোশাক পরা রহস্যময়ী নারী, ঘরে পুরোনো আমলের কাপড়ের তৈরি ন্যাপি, যা আপনি ব্যবহার করেন না।
পুরো ব্যাপারটাই একটা স্ট্রং স্পিরিটের প্রেজেন্সকেই সাপোর্ট করছে। আপনি যেরকম ন্যাপি পরে থাকার কথা বলছেন, সেরকম ন্যাপি বাচ্চা ছেলেদের জন্য ব্যবহার হয়, বাচ্চা মেয়েদের জন্য নয়। ওই ধরনের ন্যাপি কোথা থেকে ওই কটেজে এলো সেটা অবশ্যই ভাববার ব্যাপার। আমাদের এখন জানা দরকার আপনি যে ধরনের ন্যাপির কথা বলছেন সেই ধরনের ন্যাপির ব্যবহার কোন সময় প্রচলিত ছিল। গভীরভাবে চিন্তা শুরু করলো গ্যাব্রিয়েল। মার্থা কিছু না বলে চুপ করে রইল। তখনও তার মাথায় ঘুরে চলেছে গত কয়েকদিনের সেই সব ভয়াবহ স্মৃতি, বিশেষ করে যখন সেই কালো পোশাক পরা এক মহিলাকে বাথরুমের দিকে যেতে দেখে ভেবেছিল যে মিসেস স্টকওয়েলি বুঝি বাথরুমের দিকে গেলেন। পরে ঘরে এসে যখন তার ভুল ভেঙেছিল, সে ভেবেছিল অত্যধিক মদ্যপানের জন্যই বোধহয় ভুলভাল দেখেছে চোখে। এসব ঘটনার বিবরণ যখন সেই দুজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর ভদ্রলোককে শোনাচ্ছিল, তখন লক্ষ্য করল দুজনেরই মুখ অস্বাভাবিক রকম গম্ভীর আর সিরিয়াস। তাঁরা যে ওর কথা প্রায় 200% বিশ্বাস করছেন তা ওদের মুখের ভাব পড়েই বুঝতে পারছে মার্থা। মার্থা বলতে লাগলো, রুবিকে যখন আমি কিচেনে খাওয়াতে চেষ্টা করছিলাম তখন চেয়ারটা এত জোর নড়ে উঠেছিল যে আমার মনে হয়েছিল কেউ যেন প্রচণ্ড রেগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপরেই মনে হলো কেউ ওটাকে সজোরে ঠেলে দিল দেওয়ালের দিকে। তার মানে কি অদৃশ্য কেউ তখনও আমাদের সঙ্গে কিচেনে ছিল, আমাদের লক্ষ্য করছিল? মার্থার কথায় ঘাড় নাড়ল গ্যাব্রিয়েল। বলল, সম্ভবত সে ঠিক আপনার পাশেই বসেছিল, অথচ আপনি তাকে দেখতে পাচ্ছিলেন না, কারণ সে ছিল দেহহীন বায়ুভূক এক অশরীরী, যে ওই কটেজে বাস করছে আপনার আসার অনেক আগে থেকে। গ্যাব্রিয়েলের কথাগুলো শুনতে শুনতেই দিনের বেলাতেও গায়ে কাঁটা দিতে লাগলো মার্থা। কি এখনো কি ব্যাপারটা অবিশ্বাস্য লাগছে ম্যাডাম? মনে হচ্ছে আমি একটা রূপকথার গল্প ফাঁদছি আপনার সামনে বসে বসে? যদি এখনো সেরকম মনে করেন তাহলে বাদ দিন এসব আলোচনা। ধরে নিন না রুবির আপনার খেতে দেওয়া খাবারটা পছন্দ হচ্ছিল না, তাই ও নিজেই চামচটা আপনার হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর ওর গায়ে ওই আসুরিক শক্তি হঠাৎই এসে পড়েছিল। বড় হচ্ছে তো ওরকম হয় মাঝে মাঝে। ব্যাপারটা এভাবেই ব্যাখ্যা করুন তাহলে। গ্যাব্রিয়েলের খোঁচাটা গায়ে মাখল না মার্থা। সে জানতে চাইল, যদি ওই বাড়িতে কোনো স্পিরিট থাকবেই, তাহলে সে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল কেন? কারণ ভূত বা প্রেতাত্মা এরা কোনো জীবন্ত মানুষকে পছন্দ করে না। এরা চায় না ওরা যেখানে থাকবে সেখানে অন্য কেউ এসে থাকুক বা ওদের ব্যাপারে রহস্যানুসন্ধান করার চেষ্টা করুক। একই রকম ভাবে তাই এটাও চায় না যে আপনিও ও বাড়িতে থাকুন। মার্থার শরীর আবারও কেঁপে উঠল অজানা আতঙ্কে। এই প্রচণ্ড গরমে ওর কেমন শীত শীত করতে লাগলো। একবার তাকিয়ে দেখলো চারপাশটায়, দেখলো এখন পুরো পাপটায় ওরা ছাড়া আর কোনো খদ্দের নেই। গ্যাব্রিয়েল ফের বলতে লাগলো, কথাটা অদ্ভুত শুনতে লাগলো এটা সত্যি যে সেই স্পিরিট 24 ঘন্টা আপনাকে আর রুবিকে লক্ষ্য করত, তাই মাঝে মাঝেই আপনি বাড়ির যেখানে সেখানে ছায়ার নড়াচড়া দেখতে পেতেন, কারণ সে 24 ঘন্টা আপনাকে সর্বত্র ফলো করত। মার্থা অদ্ভুত ভাষাহীন দৃষ্টিতে চেয়ে রইল গ্যাব্রিয়েলের দিকে। কথাটা ভাবতে গিয়েও আতঙ্কে অবশ হয়ে আসছে ওর সারা দেহ, যে একটা প্রতিহিংসা পরায়ণ প্রেত সবসময় তার অদৃশ্য কুটিল চোখ দুটো দিয়ে সর্বক্ষণ তাকে আর রুবির ওপর নজর রেখে চলেছে, আর সুযোগের অপেক্ষায় রয়েছে কখন তাদের চরমতম ক্ষতি করা যায়। সেই রাতে যখন তার ওপর সেই অপ্রত্যাশিত ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল, সেই রাতে সে সুযোগ পেয়েছিল তাদের ওপর ডাইরেক্ট অ্যাটাক করার। ওপরওয়ালার দয়ায় কোনো গতিকে বেঁচে গিয়েছিল সে আর রুবি।
তাই সে এবার জিজ্ঞেস করলো, কিন্তু কেন সে আমাদের ক্ষতি করতে চায় গ্যাব্রিয়েল? আমরা তার কি ক্ষতি করেছি? গ্যাব্রিয়েল ব্যাপারটা বোঝাতে গিয়ে বলল, ওই যে বললাম, স্পিরিট যদি প্রতিহিংসা পরায়ণ হয়, কোনো কারণে অতৃপ্ত হয়, তাহলে সে চায় না সে যেখানে বাস করছে সেখানে অন্য কেউ এসে বাস করুক। তাকে তখন নানাভাবে ভয় দেখাতে চেষ্টা করে, এমনকি কখনো সখনো মেরে ফেলবারও চেষ্টা করে। এখন আমাদের এটা ট্রেস করতে হবে যে ওই স্পিরিটের শক্তি কতখানি। স্পিরিট একটা বিশেষ জায়গা থেকে এনার্জি সঞ্চয় করে, এমন একটা জায়গা থেকে যেখানে সে জীবিতকালে বাস করেছে, বা সেই জায়গাতে যেখানে তার মৃত্যু হয়েছে। এমন সব জায়গা থেকে স্পিরিট এনার্জি সঞ্চয় করে। তাকে অ্যাক্টিভ থাকতে অনেক সময় সে মানুষের দেহ থেকেও এনার্জি সঞ্চয় করে। যেমন আমি মনে করি ও আপনার শরীর থেকে এনার্জি নিত। মার্থা এবার হঠাৎ পিটারসনের দিকে ঘুরে বলল, আপনি কি এসব বিশ্বাস করেন? পিটারসন বললেন, কতকটা করি কতকটা করি না। টেকনিক্যালি সায়েন্সে সব অবশ্যই অ্যাকসেপ্টেবল নয়। এই যেমন ধরুন, অতীন্দ্রিয় কিছু দেখা বা শোনা, মৃত্যু পরবর্তী জীবন, এসব কোনোটাই টেকনিক্যাল সায়েন্সে অ্যাকসেপ্টেবল নয়। কিন্তু আমি এমন অনেক ঘটনা চোখের সামনে দেখেছি এবং শুনেওছি যা ঠিক সায়েন্সের নিয়মে চলে না। এই রকম ঘটনা শুধু আমি নই, গ্যাব্রিয়েলও স্বচক্ষে দেখেছে এবং শুনেছে। এরকম কিছু অকাট্য এভিডেন্স যদি আমি বিশ্বের দরবারে প্রমাণ সহ তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় অতীন্দ্রিয় জগৎ এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে বিজ্ঞানকে আবার নতুন করে ভাবনা চিন্তা করতে হবে। পিটারসনের কথায় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মার্থার। গ্যাব্রিয়েল বলল, আমার আরো কিছু বলার আছে, কিন্তু এখন আমি আর কিছু বলতে চাই না। আই এম নাও সো টায়ার্ড। আপনারা এক কাজ করুন, এখন ওই কটেজে না গিয়ে হোটেলে চলুন, ওখানেই আজ ডিনার খাবো আমরা। তারপর নিজেদের মধ্যে পরবর্তী স্টেপগুলো নিয়ে আলোচনা করব। সেই ভালো। একেই পথশ্রমে আমি টায়ার্ড, তার উপরই হথন কটেজ মোটেও শান্তিতে ঘুমোবার জায়গা নয়। উইল, স্টার হোটেলে ফোন করে দুটো ঘর বুক করো। কাজে নামার আগে একটু ভালো মতো বিশ্রাম নেওয়া দরকার। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।